আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই, তো এতক্ষণ তো মেয়েটা ঘুমিয়েছিল, তো সে কারণে জানালাগুলো খুলতে পারিনি। ও ঘুম থেকে উঠে গেছে, এখন জানালাগুলো খুলে তারপর রান্না করতে যাব। আর সকালের নাস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। সকালের নাস্তায় হাজব্যান্ডকে একটু ভাত আর তার সাথে ডিম পোস্ট করে দিয়েছি। ছেলেটাও সেমই খেয়ে গেছে, একটা ডিম ভেজে আর ভাত দিয়ে দিয়েছি। আমার যে আটাটা ফুরিয়ে গেছে, তো সে কারণে আর রুটিটা করা হচ্ছে না। তো সমস্ত সকালের নাস্তাটাও তৈরি হয়ে গেছে, তো সেই কারণে ছাদে গেছিলাম একটু বেগুন ওঠাতে। এই বেগুনগুলো উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে আসি চালটা ধুয়ে দিব, দেওয়ার পর সবজিটা কাটবো। আমাদের আশেপাশে কিছু বৈজ্ঞানিক খালারা থাকে, খালা আম্মা, ফুপু অথবা পাড়া প্রতিবেশী কোনো চাচি। তো এদের এত বৈজ্ঞানিক কেন বলা হচ্ছে, সেটাও মূলত একটা কারণ যে কি এমন কাজ এনারা করে থাকে। বাড়িতে যদি কোনো নতুন একটা বউ আসে, তো তার কত ধরনের খুঁত বেরো করা যায় সেটা কিন্তু এই বৈজ্ঞানিকগুলো বেরো করতে পারে। এটা করতে হবে না, সেটা করতে হবে না, ওটা করতে হয় না, এটা নিয়মে নাই। বাপের বাড়ি থেকে কি কিছু শেখায়নি নাকি? কিছুই কি শিখে পাঠায়নি? শুধু বাপের বাড়িতে খেয়েছো আর বড় হয়েছো, তাছাড়া আর কিছু শেখোনি? এভাবে অনেক ধরনের কথা কিন্তু শুনতে হয়। তবে কথা হচ্ছে, বাপের বাড়ি থেকে কোনো কিছু শিখেছি কি না শিখেছি সেটা বুঝতে হলে দেখতে হবে আমার আদব কায়দা। বাপের বাড়ি থেকে তার যে আচরণটা শিখে এসেছে, হয়তো সে কারণে সে সেই লোকটার উপর কথাটাও তখনই বলে দেয় না। একটু আদব কায়দা, একটু ভদ্রতার কারণে সে কথাগুলো কিন্তু সেই মুহূর্তে বলে না। কিন্তু যে এই কথাগুলো বলছে, তিনিও কিন্তু একটা সময় যখন নতুনভাবে বিয়ে হয়েছে, তখন কিন্তু আর একজনের বাসায় যে অনেক কিছু ভুলভ্রান্তি করে ফেলে। আর এমনটা নয় যে এই বিয়ের ক্ষেত্রে কোনো স্কুল আছে কি সেখান থেকে আমাদেরকে শিখে আসতে হবে অথবা আমরা শিখে এসেছি, এমনটা হয় না। সামাজিক পরিবেশের সাথে সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু গড়ে ওঠে। অনেকে আবার বলে বাচ্চা সামলাতে যে এটা পারো না, বাচ্চাটাকে ধরতে পারো না, বাচ্চারে গোসল করাতে পারো না, বাচ্চাটাকে খাওয়াতে পারো না। মাঝে মধ্যে নিজেদেরও রাগ হয়, মনে হয় যে একটাবার বলে দিই যে বাচ্চা পালার জন্য তো কোনো আর স্কুল ছিল না, যে কিভাবে বাচ্চা পালতে হয়। আর এটা কোনো স্কুলে শেখানোরও বিষয় না। এই স্কুলে শেখানোর যদি বিষয় হতো তাহলেও এটা কী বা বলতে পারতো। এটা আস্তে আস্তে নিজের দায়িত্বে একটা জিনিস যখন পড়ে, সেটা নিজের দায়িত্ব থেকেই সেই জিনিসটা করা হয়ে যায়। এটা কখনো শেখাতে হয় না হাত ধরে করে। কিন্তু এই যে বৈজ্ঞানিক খালারা অথবা ফুপুরা, চাচিরা আছে, এরা কিন্তু ধরবেই। আর এই বিষয়গুলো নিয়ে বেশ সমালোচনা একটা পাড়া পুরোটা জানিয়ে দেবে। একটা মেয়ে যখন প্রথমেই তার শ্বশুরবাড়িতে পা দেয়, তখন কিন্তু সে সবাইকে আপন করে নিতে চায়। তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী, একটা অপরিচিত লোকের সাথে তার থাকতে হয়, সেগুলোও সব কিছু মানিয়ে নেয়। কিন্তু তার ভিতরেও যদি তাকে এতগুলো কথা শুনতে হয় অথবা এই ধরনের কোনো কিছু কমেন্ট শুনতে হয়, তখন কিন্তু তার মনটা অনেকটাই ভেঙে যায়। একটা মেয়ে যখন ওই অবস্থাতে আসে, মেয়েটা যে পরিবেশে থাকবে ঠিক সেই পরিবেশ অনুযায়ী গড়ন হবে।
সে যদি একটা ভালো পুরুষের হাতে পড়ে তো অবশ্যই সে কিন্তু একটা ভালো যে মেয়ে হয়ে গড়ে উঠতে পারবে। ভালো মেয়ে বলতে কি, তার আস্তে আস্তে আদব কায়দাটা হয়তো ভালো হয়ে উঠবে। কিন্তু একটা মেয়ে যদি কখনো তার সাথে ভালো আচরণ না হয় কিংবা তার সাথে যদি কোনো বিদ্রূপ কিছু হয়, তাহলে সে কিন্তু আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে যাবে যে আমি তো এদের সাথে কিছুই করিনি, আমি নতুন, অথবা আমি এটা করিনি, আমি ওটা করিনি, তবুও কেন আমাকে দোষারোপ করা হচ্ছে। এই কথাগুলো কিন্তু তার ভেতরে থেকে যায় এবং সে আস্তে আস্তে নিজেকে শক্ত করতে থাকে এবং আস্তে আস্তে নিজেরটা নিজে বুঝে নিতে থাকে। শাশুড়ি যখন বলে যে বৌমাটা ভালো নয়, ওকে যদি তাড়িয়ে দেওয়া হয়, আমার ছেলে যদি তাড়িয়ে দেয় এখনই চলে যাবে, পরের বাড়িতে তার কোনো আশ্রয় নাই। তবে ওই শাশুড়ির ক্ষেত্রেও যদি ধরা হয় উল্টো দিক, যে আপনি নিজেও তো পরের বাড়ির একটা মেয়ে, এই সংসারে আসছেন, আপনি নিজেই একটা সংসার তৈরি করেছেন, আপনার পর্যায়ে যেতে গেলে আমাকেও একটু সময় দিতে হবে। তো এই কথাটা কিন্তু অনেকে বোঝে না, যে আমি তৈরি হতে যে আমার 50টি বছর কেটে গেছে এই সংসারটাকে গোছাতে, নিজের পুরো কাজ করতে, যে এতটা বছর লেগে গেছে, অথচ তাকে 1 থেকে 2টা মাস সময় দেওয়া যাচ্ছে না। এটা পারো না, ওটা পারো না, আমি এইভাবে গুছাই, আমি ওইভাবে গুছাই। সে তো অনেক বছর ধরে সংসার করেছে, কিন্তু যে মেয়েটা নতুন আসছে সে কিন্তু সংসার করে আসেনি। তাকে যদি মেয়ের মতো শিখিয়ে পড়িয়ে নেওয়া যায়, তাহলে কখনোই শাশুড়ি এবং বৌমার ভিতরে তেমন একটা দ্বন্দ্ব বাধে না। আর স্বাভাবিক যেটা বাধে সেটা প্রত্যেকের ভিতরেই বাধে, কেননা আমাদের মানুষেরা আমরা একজন আর একজনের মন পড়তে জানি না, মন বুঝতেও জানি না। সেটা সে যত ভালোই হোক না কেন, বিপরীত পক্ষের মানুষের মনের কথা কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে হয়তো তাদের মনে একটু কষ্টও দিতে পারি। তো একজন আরেকজনের এত কথা ধরাধরি না করে যদি নিজেরা একজন আরেকজনকে একটু ছেড়ে চলি, একটু ক্ষমার দৃষ্টিতে দেখি, তাহলে কিন্তু কখনো ঝামেলাটা হয় না। একটা সময় পরে আমি নিজেও কিছু পারতাম না, কিছুই করতে পারতাম না। বাপের বাড়িতে শুধু খেয়েছি আর ঘুমিয়েছি, পড়াশুনো করেছি, এই শেষ। কিন্তু এর বেশি কিছুই করতে পারতাম না। এক কথায় একটা ডিমও যে কীভাবে ভাজতে হয় সেটাও কিন্তু পারতাম না। আলহামদুলিল্লাহ এখন অনেকজনের রান্না এক হাতে করতে পারি। প্রায় 30 থেকে 25 জনের রান্না আমি এক হাতেই করতে পারি, কোনো সমস্যা হয় না। আর এটা তো কোনো কষ্টেরও কথা না। আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী যে কেউ শিখে নিতে পারবে, কিন্তু যে কথাগুলো বলে সে কথাগুলো কিন্তু মনের ভিতরে থেকে যায়। বিষয়টা এমনই, যেমন একটা আপনার ঘা হলো, ঘাটা হয়তো ওষুধে সেরে যাবে, কিন্তু দাগটা কিন্তু থেকে যাবে। আপনি যখনই তাকাবেন তখনই আপনার মনে হবে যে এই কারণে আমি এই ঘাটা পেয়েছিলাম এবং সেই ঘাটার দাগ থেকে গেছে। মানুষের মনটাও ঠিক তেমন, কথাগুলো কিন্তু তেমনভাবে গুরুত্ব দেয় না, সময় পার হয়ে যায়, কিন্তু সেই যে কথা দেওয়া আঘাতগুলো সেগুলো কিন্তু কখনোই ভোলা যায় না। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। টুকিটাকি করে অনেক কাজ করে নিয়েছি আপনাদের সাথে গল্পের মাঝে মাঝে। তো এদিকে হচ্ছে একটু ঘরটা মুছতে আসলাম, ঘরটা মুছে তারপর একবারে গোছলে যাব। আর গোছলে যাওয়ার আগে এমনিও শীতকালে ঘরটা মুছলে আরও ঠান্ডা হয়ে যায়, তবুও রুমটাতে বেশ রোদ আসে। পুরো জানালাটা খুলে দিলে তেমন একটা ঠান্ডা নাই, কিন্তু আমার অপোজিটে যে আরেকটি ঘর রয়েছে বাবুর রুম, ওটাতে বেশ ঠান্ডা। শীতকালে তো ঠান্ডা বেশিই হয় আর গরমকালেও বেশ ঠান্ডাই থাকে। মেয়েটাকে ভর্তির জন্য অনেক জায়গায় একটু দেখাশুনো করতে হচ্ছে। তো মেয়েটাকে দেখা যাক কোথায় ভর্তি করা যায়। তো চেষ্টা তো আছে যে একটা ভালো স্কুলে দেওয়ার জন্য। তো
এখন তো যে কাজগুলো করছি সে কাজগুলো ওকে ভর্তি করার পর করতে পারবো কি না কিছু বুঝতে পারছি না। এই টেনশনটাই মাথার মধ্যে বারবার আসছে যে মেয়েকে যদি স্কুলে ভর্তি করাই তাহলে ইউটিউবের কাজ কতটুকু আমি দেখাতে পারবো, কি বা কীভাবে দিতে পারবো এটাও বুঝতে পারছি না। কেননা যখন বাবুকে স্কুলে নিয়ে যেতাম তখন তো ভোরে উঠতাম, উঠে এক প্যাকেট নুডলস রান্না করে ওকে খাইয়ে দিতাম কিছুটা, আর আমি একটু খেতাম, খেয়ে চলে যেতাম। যখন ওকে নিয়ে 11টার দিকে বাসায় ফিরতাম তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে দিতাম, করে ওকে কিছু আগে খাইয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করতাম আস্তে আস্তে, সমস্যা হতো না। কিন্তু এখন তো বাসায় বেশ অনেক লোকজন, তো এত লোকের কিছু খাওয়ার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে, আবার মেয়েটাকে নিয়ে যেতে হবে, আবার মেয়েটার নাস্তা তৈরি করতে হবে, তো এত কিছু সামলিয়ে কিভাবে পারবো কিছুই বুঝতে পারছি না। বাইরের অনেক ধুলো ময়লা, আর ধুলো ময়লার কারণে এই ওয়ারড্রপের ভিতর তো অনেক ময়লা, ওয়ারড্রপের উপরে, ভিতরে তো আটকানোই থাকে, তো উপরে তো অনেক ময়লা, আর সে ময়লাটা প্রতিদিন পরিষ্কার করা হয়ে উঠছে না। এমনিতেই বেলা শর্ট, সেই কারণে সেভাবে পরিষ্কার করতে পারছি না, তবে যতটুকু পারছি ততটুকু পরিষ্কার রাখার চেষ্টা করছি। আর ড্রেসিং টেবিলের উপরটা তো পাউডারে পুরোটা ভরে থাকে, যে আমার মেয়েটা পাউডার ফেলায়, তো সেটাও একটু পরিষ্কার করে নিলাম একটু তেল দিয়ে। এদিকে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আজকে রান্না করেছি লাল শাক, আগের দিন যে লাল শাকটা রেখেছিলাম সেটা, আর রান্না করেছি সকালে যে বেগুনটা তুলছিলাম সেটা। মেয়েটাকে গোসল করানো হয়ে গেছে, তো ওকে লোশনটা মাখিয়ে এখন শীতের কাপড় পরিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।